সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা এসএসসি 2025 ঢাকা বোর্ড রসায়নের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। চালকোসাইট কোন ধাতুর আকরিক? চালকোসাইট হচ্ছে কপারের আকরিক। তো কপারের একটি আকরিক হচ্ছে চালকোসাইট, যার সংকেত হচ্ছে Cu2S, অর্থাৎ কপার 1 সালফাইড। এটা আমাদের দশম অধ্যায়ের একটি বহু নির্বাচনী। তো এখানে আরও অন্যান্য ধাতুর আকরিক সম্পর্কে উল্লেখ করা আছে এবং সেগুলোর সংকেত এবং নাম উল্লেখ করা আছে, সেখান থেকে আমাদের এগুলো পড়ে নিতে হবে। তো গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতলের আমাদের মুখ খোলা হলে হলুদ কুয়াশার মতো ধোঁয়া সৃষ্টি হয়, এটা সঠিক। এজন্য এই গাঢ় নাইট্রিক অ্যাসিডের বোতল বাদামি বর্ণের কাচের বোতলে ব্যবহার করা হয়ে থাকে, যাতে এর মধ্যে আলো প্রবেশ করতে না পারে। মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, বর্ণ বাদামি বর্ণের হয়ে থাকে। এই সবগুলো বৈশিষ্ট্য নাইট্রিক অ্যাসিডের মধ্যে পাওয়া যায়। তো এটা হচ্ছে নবম অধ্যায়ের। সোডিয়াম ক্লোরাইডের 40 থেকে 42% এবং ক্যালসিয়াম ক্লোরাইডের 58 থেকে 60% মিশ্রণের গলনাঙ্ক কত? তো এই দুইটা আমাদের সোডিয়াম ধাতু যখন নিষ্কাশন করা হয় তখন ডাইনের পদ্ধতিতে লোহার তৈরি ট্যাঙ্কে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণ নিয়ে আমাদের সেটাকে তার গলনাঙ্কটাকে কমিয়ে আনা হয়। এর ফলে তার গলনাঙ্ক তখন 600 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। যে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়, সোডিয়াম ধাতুর মেন যে উপাদান সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যা সমুদ্রের পানিতে পাওয়া যায়। এবং সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে এর গলনাঙ্ক কমানোর ক্ষেত্রে এই ক্যালসিয়াম ক্লোরাইডের একটি মিশ্রণ ব্যবহার করা হয়ে থাকে। এখানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং কার্বন ত্রিবন্ধনযুক্ত একটি হাইড্রোকার্বন, এবং এটার নাম হচ্ছে 3 কার্বন থাকলে এটা হবে প্রোপ, আর ত্রিবন্ধন থাকার কারণে উচ্চারণ হবে আইন, অর্থাৎ শুরুতে হবে প্রোপ তারপরে আইন, প্রোপাইন। অর্থাৎ প্রোপাইন হচ্ছে একটা অ্যালকাইন। এখন অ্যালকাইন পানির সাথে যুক্ত করে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা পরিণত হবে অ্যালডিহাইডে। তা এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হবে, এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডে পরিণত হবে। আর আমরা জানি অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO, তাহলে সঠিক উত্তর হবে খ। তো যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড উৎপন্ন হবে, এর জন্য এটার নাম হবে প্রোপানেল। আমাদের এই বিক্রিয়াগুলো অ্যালকাইনের যে অংশটা আছে সেটার একদম শেষের প্রান্তে দেওয়া আছে পাঠ্য বইতে। পিভিসি তৈরির পলিমার কোনটি? পিভিসি হলো পি পলি, ভি হলো ভিনাইল, সি হলো ক্লোরাইড, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। এখন পলিভিনাইল ক্লোরাইড অংশটি পলিমাকরণ বিক্রিয়ার মধ্যে দেওয়া আছে। তো এটাতে আমাদের এখানে ভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়, আর ভিনাইল ক্লোরাইড হচ্ছে এটা হলো ভিনাইল ক্লোরাইডের সংকেত। এরকম অসংখ্য ভিনাইল ক্লোরাইড একত্রিত হয়ে পিভিসি উৎপন্ন করে বা পলিমার উৎপন্ন করে। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, 12 অধ্যায়ের কোশ্চেন। সোডিয়াম টার্টারেট এর সংকেত কোনটি? সোডিয়াম টার্টারের সংকেত হচ্ছে C4H4Na2O6। ক্ষত সৃষ্টিকারী উপাদান কোনটি? এখানে অপশনগুলোর মধ্যে এটা হলো সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এটা পটাশিয়াম সালফেট এটা একটা লবণ, সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে একটা লবণ। বাট এই তিনটা হচ্ছে লবণ আর এটা হচ্ছে ক্ষার। তো এই ক্ষারটা ক্ষত সৃষ্টি করে। উত্তর হচ্ছে খ। নিচের কোনটির ব্যাপন হার বেশি? এখন ব্যাপন নির্ভর করে তার ভরের উপর। এখানে সবগুলো হচ্ছে অণু, তাহলে এগুলা হচ্ছে আণবিক ভর, যার ভর বেশি থাকবে তার ব্যাপন হার কম। কিন্তু এখানে বলছে ব্যাপন হার বেশি, অর্থাৎ যার ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে NH3 অ্যামোনিয়ার আণবিক ভর আমরা যদি বের করি, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 ইন্টু পরমাণু সংখ্যা, তাহলে এটা হবে 3, আর এটা 14 প্লাস করলে হবে 17, অর্থাৎ এর আণবিক ভর হচ্ছে 17 গ্রাম।
CH4 এর ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1 ইন্টু পরমাণুর সংখ্যা, তাহলে 4 আর 12 এটা হচ্ছে 16। তারপরে CO2 কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, তাহলে টোটাল হচ্ছে 44। আর PH3 এখানে ফসফরাস পারমাণবিক সংখ্যা 15 আর পারমাণবিক ভর হচ্ছে 31, আর হাইড্রোজেনের 1 ইন্টু 3, তাহলে এটা 3 আর 31 যোগ করলে হবে 34। তো হার বেশি হওয়ার জন্য আমাদের ভরের মান কম হতে হবে, তো এখানে কম ভর বিশিষ্ট হচ্ছে মিথেন, তাই অ্যান্সার হবে 9-এর খ। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? যে সকল কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি তরল পরিণত না হয়ে বাষ্পে বা গ্যাসীয় পদার্থে পরিণত হয় তাকে উদ্বায়ী পদার্থ বলে। তো এখানে আয়োডিনকে তাপ দিলে সেটি তরলে পরিণত না হয়ে বাষ্পে পরিণত হয়, তাহলে উত্তর হবে 10-এর ক। একইভাবে আরও কিছু উদ্বায়ী পদার্থ রয়েছে, যেমন কঠিন কার্বন ডাই অক্সাইড, ন্যাপথলিন, এগুলো হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। অধ্যায় 2-তে দেওয়া আছে। 5টি প্রোটনের প্রকৃত ভর কত? এখন আমাদের জানতে হবে যে একটি প্রোটনের ভর কত। তো অপশানগুলো সব গ্রামে প্রকাশ করা আছে, তাহলে একটি প্রোটন এর ভর আমরা জানি প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে আমরা 5টি প্রোটনের ভর পাবো। তাহলে 5 ইন্টু 1.673 ইন্টু 10⁻⁻24, এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার পরে আমরা পাবো হচ্ছে 8.365 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন যা অপশন খ এর সাথে মিলে, উত্তর হচ্ছে 11-এর খ। 27 ভর সংখ্যা এবং 13 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অ্যালুমিনিয়াম আয়ন এ কয়টি ইলেকট্রন আছে? তো ইলেকট্রনের জন্য যেহেতু এটা একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আয়ন, তাই স্বাভাবিকভাবে এর মধ্যে ইলেকট্রন সংখ্যার কম বা বেশি থাকবে। এখানে 13 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা হবে কত? 13। এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 13, এখানে 3টি ইলেকট্রন কিন্তু ত্যাগ করেছে, তাই ধনাত্মক চার্জে পরিণত হয়েছে, তাই এখান থেকে 3টি ইলেকট্রন আমাদের বাদ দিতে হবে, তাহলে তখন ইলেকট্রন সংখ্যা হবে 10, তাই অ্যান্সার হচ্ছে 10। নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? আমরা জানি আয়নীকরণ শক্তি হচ্ছে কোনো একটা একমোল পরমাণু থেকে যদি আমরা একমোল ইলেকট্রন সরিয়ে তাকে ধনাত্মক চার্জে পরিণত করি, যে শক্তি আমাদের প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি হচ্ছে পারমাণবিক আকারের বিপরীত, অর্থাৎ যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম। এখন যেহেতু আয়নীকরণ শক্তি কম বলছে, এখানে যার আকারটা বড় হবে তার কিন্তু আয়নীকরণ শক্তি কম হবে। তো এখানে লিথিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s1, অর্থাৎ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি। তো ফ্লোরিন এখানে ইলেকট্রন সংখ্যা 9, তাহলে 1s2 2s2 2p5। তারপরে হচ্ছে সোডিয়ামের 11। তো এইখানে আমরা লিথিয়াম 3। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। আর সর্বশেষ ক্লোরিন, এটা হচ্ছে 17, এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তো আয়নীকরণ শক্তি কম মানে যার আকার বেশি। এখানে দেখা যাচ্ছে যে এই লিথিয়াম এবং ফ্লোরিন এটা দ্বিতীয় কক্ষপথে অবস্থিত, যাদের আকার হবে ছোট। অপরদিকে সোডিয়াম এবং ক্লোরিন
যাদের তৃতীয় পর্যায়ে অবস্থিত এবং কক্ষপথ হচ্ছে 3টি, অর্থাৎ এই দুইটি একই পর্যায়ে অবস্থিত। এখন একই পর্যায়ে অবস্থিত মৌলের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, তার মানে সোডিয়াম বামে এবং ক্লোরিন ডানে, এজন্য ক্লোরিনের আকার হ্রাস পাবে। তার ফলে সোডিয়ামের আকার বড়, ক্লোরিনের আকার ছোট। তাহলে সোডিয়ামের আমাদের আয়নীকরণ শক্তি হবে সেক্ষেত্রে সবচেয়ে কম, 13 এর গ। বিজ্ঞানী মেন্ডেলি প্রথম পর্যায় সারণীর কলাম সংখ্যা কয়টি ছিল? প্রথম কলাম সংখ্যা ছিল 8টি। আর আনুভূমিক সারি এটা ছিল 12টি, এটা ছিল হচ্ছে আনুভূমিক সারি। আর ওনার চকে তখন 63টি মৌলকে স্থান দেওয়া হয়েছিল। কোনটি ক্যাথোড তড়িৎদ্বারে আগে চার্জ মুক্ত হবে? এটা হচ্ছে Pb2+, অর্থাৎ lead 2+। তো আমরা এখানে ক্যাথোডে তড়িৎদ্বারে চার্জ মুক্ত হবে যে মৌলগুলো যত সহজে ইলেকট্রন দান করে সেই মৌলগুলো তত সহজে ইলেকট্রন গ্রহণ করে না। অর্থাৎ আমরা যদি সক্রিয়তা সিরিজে খেয়াল করি তাহলে দেখা যায় যে যে মৌলগুলো অধিক সক্রিয় তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু নেওয়ার বেলায় তারা সবচেয়ে পরে ইলেকট্রন গ্রহণ করে। কিন্তু এখানে বলছে যে তড়িৎদ্বারে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ এখানে সবগুলো হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, কাজেই তাকে চার্জ মুক্ত হওয়ার জন্য অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখানে সবচেয়ে কম সক্রিয় মৌল হচ্ছে লেড, এই কারণে সে আগে ইলেকট্রন গ্রহণ করে লেড ধাতুতে পরিণত হবে এবং চার্জ মুক্ত হবে। নিচের কোন মৌলটি যোজনী ইলেকট্রন এবং যোজনী একই? যোজনী ইলেকট্রন হচ্ছে কোনো মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সংখ্যা, আর যোজনী হচ্ছে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তার সংখ্যা, অথবা অষ্টক পূর্ণ হওয়ার জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা শেয়ার করে তার সংখ্যাও বোঝানো যাইতে পারে। তো এখানে আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20। এখানে সর্বশেষ কক্ষপথে এটি 4s2, অর্থাৎ 2টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর যোজনী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2 আর যোজনী হচ্ছে 2, কারণ 2টি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তাহলে উত্তর হচ্ছে 16 এর ক। তো অপরদিকে এখানে ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s2 3p5, অর্থাৎ এখানে সর্বমোট বহিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, অর্থাৎ যোজনী ইলেকট্রন 7 এবং যোজনী হচ্ছে 1, কারণ অষ্টক পূর্ণ হওয়ার জন্য এর একটি ইলেকট্রন দরকার। সালফারের হচ্ছে 3s2 আর 3p4, অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি আর অষ্টক পূর্ণ হওয়ার জন্য 2টি ইলেকট্রন দরকার। আর্গনের এখানে 3s2 3p6, অর্থাৎ এর সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা 8, কিন্তু এর অষ্টক পূর্ণ হওয়ার প্রয়োজন নাই, যার কারণে এটা আগে থেকে অষ্টক পূর্ণ থাকায় এর যোজনী হবে 0, মানে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0। তাহলে সঠিক উত্তর ক। নিচের কোন মৌলের আকার সবচেয়ে ছোট? তো এইটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে হচ্ছে 2টি। তাহলে 2 8 2 আমি সংক্ষেপে করলাম, 1s2 2s2 এভাবেও করা যেতে পারে। অর্থাৎ এখানে মোট ইলেকট্রন হচ্ছে 12টি, ক্যালসিয়ামের হচ্ছে 20টি, তাহলে 2 8 8 2। অ্যালুমিনিয়ামের হচ্ছে 2 8 3, আর পটাশিয়ামের হচ্ছে 2 8 8। তো এইখানে আমরা যদি খেয়াল করি যে কক্ষপথ ছোট হওয়ার জন্য যার কক্ষপথ কম হবে সেটি আকারে ছোট, এখানে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটি হচ্ছে তৃতীয় কক্ষপথে অবস্থিত মৌল, যার কারণে এদের কক্ষপথের সংখ্যা হচ্ছে কম, অর্থাৎ 3টি। এখন এই দুইটা অপশনের মধ্যে একটি হবে সঠিক উত্তর। এখন ম্যাগনেসিয়াম হচ্ছে পর্যায় সারণীর বামে এবং
অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণীর ডানে অবস্থিত। বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, অর্থাৎ এইটার থেকে এই অ্যালুমিনিয়ামের আকার হবে ছোট। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। 17 এর গ। 20 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রাম এ উৎপন্ন করা যাবে? এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন এই দুইটি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তখন এখানে ব্যালেন্স করার জন্য অক্সিজেনের 2 এ পাশে 2 বানানোর জন্য সামনে 2 দিতে হবে এবং ক্যালসিয়ামের আগে 2 হবে। তাহলে এই হচ্ছে ক্যালসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ যাকে নাম দেওয়া হয়েছে এ। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম ব্যবহার করে কত গ্রাম এ উৎপন্ন হবে? তো ক্যালসিয়ামের এখানে পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে 2 ইন্টু 40 অর্থাৎ 80 গ্রাম। এখানে 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে আমাদের এখানে ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে ইন টোটাল মান হচ্ছে 112 গ্রাম। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি 112 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে আমরা পাবো হচ্ছে 112 ভাগ 80। এখন প্রশ্নে বলছে যে 20 গ্রাম থেকে আমরা কত পাবো? 20 গ্রাম থেকে পাবো, তাহলে এটা হবে গুণ, নিচে হচ্ছে 80। তাহলে 20 দিয়ে 80 ভাগ করলে 4 হয়, 4 দিয়ে এটা কাটাকাটি করলে মান হবে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম পাওয়া যাবে। তাই অ্যান্সার হচ্ছে 28 গ্রাম। উল্লেখিত বিক্রিয়াটি, এখানে ক্যালসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে এই দুইটা হচ্ছে মৌলিক পদার্থ, এটা হচ্ছে মৌলিক বা মৌল উৎপন্ন করবে একটি মাত্র যৌগ। তো আমরা জানি যে যে বিক্রিয়াতে দুইটি মৌল পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র যৌগ তৈরি করে তাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে দুইটি মৌল বা যৌগ বিক্রিয়া করে একটি পদার্থ উৎপন্ন করলে তাকে বলা হবে সংযোজন। তাহলে এটা হচ্ছে সঠিক। জারণ বিজারণ বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখানে ক্যালসিয়ামের জারণ মান 0, অক্সিজেনের জারণ মান হচ্ছে 0। তো এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2 আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। এবং এটি একটি দহন বিক্রিয়া হয়, কারণ এখানে ক্যালসিয়াম মৌলটি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি বিক্রিয়া সম্পূর্ণ করে। যদি কোনো মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তার অক্সাইডে পরিণত হয় তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে উত্তর হচ্ছে ঘ। নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, কারণ অ্যালুমিনিয়াম এবং হাইড্রোক্সাইড এই দুইটির মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, 0.5 এর কম, যার কারণে এটি পানিতে অদ্রবণীয়। 0.75 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণের আয়তন কত? তো আমরা জানি আমাদের সূত্র হচ্ছে W = SVM ডিভাইডেড বাই 1000। সূত্র হচ্ছে V এর সূত্র করতে হবে। তাহলে SVM = W × 1000। তাহলে V এর সূত্র হচ্ছে W × 1000, নিচে হচ্ছে আমাদের SM। তাহলে এখানে W হচ্ছে 10 গ্রাম, এটা হচ্ছে Wর মান, তারপরে ইন্টু 1000 এটা সূত্রের, S এর মান হলো 0.75 ইন্টু আমাদের M হচ্ছে আণবিক ভর, এটার আণবিক ভর। সোডিয়ামের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 23 ইন্টু পরমাণুর সংখ্যা প্লাস কার্বনের হচ্ছে 12 ইন্টু 1 গুণ দেখাবো না, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু পরমাণুর সংখ্যা। তাহলে এটা হচ্ছে 46 + 12 + 48। তো এইটার এটা 60 হয়, 60 আর এত মিলে 106। তাহলে 106। তাহলে এই সংখ্যাগুলো আমরা গুণ করে যদি ভাগ করি আমাদের মান হবে 125.78। তাহলে উত্তর হচ্ছে গ।
Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত? তো জারণ মান বের করার জন্য আমাদের ওই মৌলটির জারণ সংখ্যা x ধরে নিব এবং অন্য মৌলগুলোর জারণ মান আমাদের জানা থাকতে হবে। তো এখানে S এর জারণ মান আমরা ধরে নিলাম x, তাই সোডিয়ামের জারণ মান আমরা জানি হচ্ছে +1, তারপরে অক্সিজেনের জারণ মান আমরা জানি হচ্ছে -2। তাহলে সোডিয়ামের জারণ মান +1কে তার পরমাণুর সংখ্যা 2 দ্বারা গুণ করতে হবে, প্লাস x এর জারণ মান x ইন্টু পরমাণুর সংখ্যা 2 প্লাস অক্সিজেনের জারণ মান -2 ইন্টু পরমাণুর সংখ্যা। এখন এই টোটাল একটা যৌগ, নিরপেক্ষ যৌগ, এই যৌগের জারণ মান হয় 0। তাহলে এটা হচ্ছে 2 + 2x - 6 = 0। তাহলে 2x - 4 = 0। তাহলে 2x = 4, x = 4/2 হচ্ছে 2। যেহেতু 2 বের হয়েছে, এটা হবে +2। 22-এর গ। গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এখন যে কোনো অজৈব অ্যাসিড এগুলো হচ্ছে বিদ্যুৎ চলাচল করতে পারে, কারণ এটি পানিতে দ্রবীভূত অবস্থায় বা পানির সাথে যুক্ত হওয়ার পর এটি আয়নিত হয়। এজন্য এটি হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ গাঢ় বলার কারণে এটা হবে তীব্র। রাসায়নিক দ্রব্য তৈরিতে 18% ব্যবহৃত হয়, এটি সঠিক নয়। রাসায়নিক পদার্থ তৈরিতে এর ব্যবহার আরও বেশি। একটি নিরোধক পদার্থ, এটি বস্তু থেকে পানি অপসারিত করে। তো কোনো পদার্থ যদি অন্য পদার্থ থেকে পানি অপসারিত করে, সেই পদার্থকে নিরোধক পদার্থ বলা হয়। তো সালফিউরিক অ্যাসিডের এই বৈশিষ্ট্যটি রয়েছে যে অন্য পদার্থ থেকে পানি অপসারিত করতে পারে, এজন্য এটি নিরোধক পদার্থ। উত্তর হচ্ছে 1 এবং 3। নিচের কোন যৌগটির কারণে পানির স্থায়ী ক্ষারতা সৃষ্টি হয়? সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা নবম অধ্যায়ের শেষের দিকে উল্লেখ করা আছে। পানিতে যদি বিভিন্ন খনিজ পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে বা লবণ মিশ্রিত থাকে, সেই পানিকে বলা হয় ক্ষরপানি। তো পানির ক্ষরতা 2 রকম, স্থায়ী এবং অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা দূর করা যায় না, কিন্তু অস্থায়ী ক্ষরতাকে দূর করা যাবে। তো স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয় ম্যাগনেসিয়াম সালফেটের কারণে। এখানে একটি যৌগের নাম দেওয়া আছে, এটা কার্বন ত্রিবন্ধন। ত্রিবন্ধন থাকলে এটাকে বলা হবে অ্যালকাইন। এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের, অর্থাৎ নামের শেষে আইন উচ্চারণ হবে। এখানে আইন আছে হচ্ছে খ এবং গতে, আর 4 কার্বন আছে, 1টি 2টি 3টি 4টি। তো আমরা কার্বনের যদি নামকরণ করি, তাহলে এটা হলো প্রথম কার্বন, এটা হলো দ্বিতীয় কার্বন, তৃতীয় কার্বন, চতুর্থ কার্বন। কিন্তু নামকরণের বা নাম্বার দেওয়ার একটা নিয়ম রয়েছে। ত্রিবন্ধন যে দিক থেকে গণনা করলে কাছে হয়, সেই দিক থেকে নাম্বার দিতে হয়। তো আমরা এটাকে যদি বা পাশ থেকে গণনা করি, তাহলে 1 2 দ্বিতীয় কার্বনের সাথে কিন্তু ত্রিবন্ধন আছে। অথবা আমরা যদি এই পাশ থেকে গণনা করি যে 1 2 3 4, তাহলে কিন্তু দ্বিতীয় কার্বনের সাথে আমাদের ত্রিবন্ধনটা থাকে। অর্থাৎ যে দিক থেকে গণনা করি না কেন, আমাদের এই দ্বিতীয় কার্বনের সাথে ত্রিবন্ধন থাকে। এজন্য এটা হবে শেষে হবে 2। আর 4 কার্বনের জন্য এটা উচ্চারণ হবে বিউট, আর লাস্টে উচ্চারণ হবে আইন। তাহলে বিউটাইন। আর কার্বন ত্রিবন্ধন আছে 2 নম্বর কার্বনের সাথে, এর জন্য হবে বিউটাইন 2। তাহলে উত্তর হচ্ছে গ।